দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করি, আলোচনায় নিয়ে আসি। আজকে আমাদের আলোচনার বিষয় আন্দোলন, একই সঙ্গে অন্যান্য বিষয়। কারণ সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে এবং সেখানে বেশ কয়েকজন উপদেষ্টা পাশাপাশি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদেরকে অবরুদ্ধ করে তাদের দাবি মানার পরও এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসলে পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়। আজ যারা অভিযুক্ত ছিলেন থানায় মামলা হয়েছে, সেই মামলায় সব মিলিয়ে আনসার বাহিনীর 390 জনকে আসলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। এটি আসলে আন্দোলন নাকি ষড়যন্ত্র, সে বিষয়টি আলোচনায় থাকবে। পাশাপাশি গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বক্তব্য রেখেছিলেন জাতীয় উদ্দেশ্যে। তিনি বলেছেন যে আমরা আসলে কতদিন থাকবো সেটি জাতি বিবেচনা করবে। পাশাপাশি আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। তিনি বলেছেন যে বক্তব্যকে স্বাগত জানিয়েছেন, পাশাপাশি তিনি বলেছেন যে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাতে আলোচনা শুরু হয় সেই তাগিদ তিনি দিয়েছেন অন্তর্বর্তী সরকারকে। এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের আজকে আলোচনার অতিথি আছেন দুইজন, পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, আমার ডান দিকে আছেন। একেবারে ডান পাশে আছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শুরু করতে চাই আসাদুজ্জামান রিপন। যেটি দেখলেন আসলে গতকাল আনসার সদস্যরা হঠাৎ করে এরকম এবং তাদের দাবি একরকম মেনে নেওয়া হলো, শেষ পর্যন্ত তারপরেও তারা আসলে সচিবালয়কে অবরুদ্ধ করে রাখলেন, উদ্দেশ্য কি মনে হয়েছে আসলে? ধন্যবাদ আপনাকে। আমি দলীয় কাজে, সাংগঠনিক কাজে আমি তখন নরসিংদী সফর করছিলাম। তো আমি এই সংবাদটা আমি অনলাইনে দেখলাম। দেখার পরে আমার কাছে যেটা মনে হলো, ইনস্ট্যান্টলি যেটা আমার কাছে যেটা মনে হলো যে এই গভর্নমেন্টকে, যে আমাদের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে যে গভর্নমেন্টটি এখন একটা রিফর্ম করার প্রক্রিয়ার মধ্যে আছেন, এই গভর্নমেন্টটাকে ডিস্টেবিলাইজ করার জন্য এ কাইন্ড অফ আমি আই মাস্ট সে একটা এক ধরনের কুপ্রচেষ্টা ছিল। কুপ্রচেষ্টা একটা পাল্টা অভ্যুত্থানের প্রচেষ্টা বা একটা ক্ষেত্র তৈরি করার মতো একটা ব্যবস্থা ছিল। কথাটাকে আমি এই কারণে স্বীকার করতে চাই, বলতে আরও দৃঢ়তার সাথে বলতে চাই, সেটা হচ্ছে যখন আনসার ভিডিপি বাহিনীর যিনি ডিরেক্টর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও সাজ্জাদ হোসেন, অর্থাৎ মহাপরিচালক আনসার ভিডিপির যিনি, তিনি বলেছেন যে আনসারের পোশাক পরে দেয়ার আর সাম পিপুল যারা এখানে ঢুকে এখানে একটা চাওয়াজ সৃষ্টি করতে চেয়েছিলেন। বিষয়টা যদি হচ্ছে যে আনসারের পোশাক পরে অন্য কেউ যদি এখানে ঢুকে থাকেন তাহলে নিশ্চয়ই মোটিভটা, ইন্টেনশনটা ভালো ছিল না, নিঃসন্দেহে। জি, তাই না? এটা তো দিস ইজ দ্য অফিসিয়াল স্টেটমেন্ট অফ দ্য ডিজি আনসার অ্যান্ড বিডিপি। তো নিঃসন্দেহে গতকালকে আমি যেটা বলতে চাই যে এক ধরনের আপনার একটা কাউন্টার, একটা সংগঠন করার, একটা ক্ষেত্র তৈরি করার একটা ষড়যন্ত্র ছিল, যেটা আমাদের ছাত্র জনতা তারা এটাকে ফয়েল করে দিয়েছে। কারণ আপনি দেখবেন যে ছাত্ররা যখন নামলো এরপর কিন্তু সাধারণ মানুষই নেমে গেল। একটা জিনিস আমি বলতে চাই আপনাদেরকে, আপনার মাধ্যমে দর্শকের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমরা যদি কেউ যদি মনে করি যে ইয়েস এই যে গভর্নমেন্ট এখন ইনস্টল হলো হেডেড বাই প্রফেসর ইউনূস, অফকোর্স এটা বিএনপি আমরা বলি যে এটা আমাদের আন্দোলনের ফসল, কিন্তু কিভাবে ধরুন 16টা বছর, এটা যদি আমি এভাবে বলি 16+, যেমন আপনার ইন্টারন্যাশনাল যখন মিটিং 20+, G20+, 16টা বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে, নানান ঘাত প্রতিঘাতে আন্দোলন, এবং অসংখ্য মানুষ জীবনও দিয়েছে, এবং লক্ষ লক্ষ মানুষ আপনার মামলা আদালতের দ্বারা এবং আপনার মিথ্যা মামলা শাস্তি প্রাপ্ত হয়েছেন। এমনকি আমার মতো মানুষ, আমারও তো মোর দেন 26 কেসেস আমার বিরুদ্ধে তো ছিল, ছিল এখনো তো আছে, আমার তো উইথড্র নেই। আচ্ছা, গেল এক। এখন কথা হচ্ছে কি যে আপনার এই গভর্নমেন্টটা এটা কি 3 সপ্তাহ একটা আন্দোলনের আউটকাম? নিশ্চয়ই না। কারণ ইনিশিয়ালি ইট ওয়াজ এ কোটা মুভমেন্ট। তো কোটা মুভমেন্টটা হঠাৎ করে টার্ন নিল, হঠাৎ গ্র্যাজুয়ালি টার্ন নিল যে এই সরকারকে যেতে হবে, ক্ষমতা থেকে নামতে হবে। তার পিপল, মানুষ তো ভেতরে ভেতরে প্রস্তুত ছিল। জি, মানুষ ভেতরে ভেতরে ক্ষুব্ধ ছিল।
প্রচণ্ড ক্ষোভ, বঞ্চনাবোধ, ভোট না দেওয়ার বঞ্চনাবোধ, অর্থনীতি লুটপাট করা, দেশটাকে আপনার মানে সর্বনাশ করে দেওয়া, ব্যাংক খাত ধ্বংস করে দেওয়া, টাকা বিদেশে পাচার করে দেওয়া, তারপর আপনার বিদেশের সাথে আপনার মানে অসম চুক্তি করা, দেশের স্বার্থবিরোধী চুক্তি একের পর এক করার মধ্য দিয়ে, তাই না, আপনার যে পরিস্থিতি তৈরি করা হলো, সে গোটা জাতি, গোটা মানুষ আসলে সরকারের বিরুদ্ধে চলে গেছিল। ফলে আমাদের ছেলে মেয়েরা যখন কোটা বলেছে, আমাদের মানুষ বলেছে ঠিক আছে, আমাদের ছেলে মেয়েরা যখন বললো যে তুমি যাও, আমাদের মানুষ বলছে হ্যাঁ যেতে হবে। অর্থাৎ টোটাল এটা জনগণের আন্দোলনে পরিণত হলো। আমি কথাটা বলতে চাই, এটা কোটাতে থাকলো, এটা জনগণের আন্দোলন হয়ে গেল। তার মানে 16 বছরের যে একটা রাজনীতির ক্ষোভের যে ভিত্তি, বঞ্চনাবোধের যে ভিত্তি, নির্বাচন না দেওয়ার যে আপনার মানে বঞ্চনাবোধ, আমি আমার প্রতিনিধি বেছে নিতে পারি নাই বলে যে আমার অধিকার হারানোর যে ব্যাপারটা, অর্থাৎ শুধুমাত্র মানে মানুষ শুধুমাত্র খেতেই চায় না, কিন্তু মানুষ স্বাধীনতা চায়। যেটা হচ্ছে এখন একটা বিষয় কি মনে হচ্ছে আপনার, যে মানে শিক্ষার্থীদের হাত ধরে তো এর বিষয়টি আসলো, শিক্ষার্থীদের আন্দোলনের সফলতা তো অবশ্যই। আপনাকে আমি যদি এটা বলতে, নিশ্চয়ই তাদের হাত কাউকে না কাউকে, আমার তাদের ডাকেই তো আসলে সবাই ঐক্যবদ্ধ হলো। নিশ্চয়ই আমার বাবা, আপনি যেগুলো বলছেন সেগুলো তো অবশ্যই ঠিক, আমার বাবা যারা বঞ্চিত হয়েছে তারাও পথে নেমেছে। তিনি মানে নার্সিং করেছেন, বড় করেছেন, তারপরে আমি মানে বিশ্ববিদ্যালয়ে গেছি, আমার প্রাইমারি স্কুলের শিক্ষক, তিনি আমাকে শিক্ষা দিয়েছেন, নৈতিক শিক্ষা দিয়েছেন। তো সুতরাং আমি আই ক্যানট ইগনোর যে আমার প্রাইমারি স্কুল টিচার, আমার যার কাছে আমি মানে বাল্য শিক্ষা পড়েছি, ইক্ষুরস অতিমিষ্ট সদাসত্য কথা বলিবে, আমার সেই গুরুর কথা বলা হচ্ছে যে বিএনপি তো আসলে সবাইকে এই ঐক্যবদ্ধতা আসলে করতে পারেন। বিএনপি ধরেন আপনারা যে 15 বছর আন্দোলন করলেন, 17 বছর, সেই বারবার তো একই প্রশ্নের মুখে ছিল যে আপনারা আসলে ঐক্যবদ্ধ মানুষকে যে করতে পারেন, সেই জায়গায় আপনাকে যদি আবারও যদি বিএনপির কেন, আমি যদি সেই 9 বছরের এরশাদ শাসনের বিরুদ্ধে যে আন্দোলনের কথা যদি বলি, আমরা 96 ঘন্টা হরতাল করেছি। মানে প্রথমে 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 72 ঘন্টা, 96 ঘন্টা হরতাল করছি। আচ্ছা, করতে করতে দেখা গেল কি যে একেবারে এরশাদ কলাপস করে নাকি, আবার দেখা গেল যে সামহাও আবার এরশাদ দাঁড়িয়ে গেছে নাকি, দাঁড়িয়ে গেছে। আন্দোলনের কিন্তু একটা তাল, লয়, মাত্রা থাকে। ইউ ক্যানট অ্যাসার্ট যে এখন আমি আজকে 72 ঘন্টা করেছি, আজকে 72 ঘন্টার মধ্যেই এটা শেষ হয়ে যাবে। বড় ধরনের ঝড়ে শেষ হবে না, অনেক সময় হালকা ঝড়ে শেষ হয়, উপলক্ষ লাগে। একটা ক্ষেত্র ছিল। যেমন আপনাকে আমি যদি এইভাবে যদি বলি, আপনি বলছেন যে আগে ক্ষেত্র প্রস্তুত ছিল। আমি যদি আপনাকে এইভাবে যদি বলি, আপনার মানে আপনার মাল্টি অর্গান ফেলিওর, মানে মেডিকেল টার্মে একটা মানুষের প্রথমে কি হয়, একটু কিডনি ঠিক মতো কাজ করে না, তখন বলে ডাক্তার বলে একটু মাছ মাংস কমিয়ে খাবেন, এটা খাবেন, এটাই বলে। তারপরে দেখলো অনেকদিন পরে বলে যে একটু ডায়ালিসিস লাগবে, বা প্রথম বলে কিছু ওষুধ লাগবে, বলে ডায়ালিসিস 1 দিন 2 দিন 3 দিন যায়। তারপর দেখা গেলো যে উনি কিডনি রুগী ছিলেন, ওনার হার্ট কাজ করছেন, এটা কাজ, তখন ডাক্তার বলছে যে মাল্টি অর্গান ফেল করেছে। এই সরকারের মাল্টি অর্গান ফেল করেছিল আগস্ট মাসের 5 তারিখে। তার আগে থেকে সে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছিল, ক্রমেই সে মানে তার মানে বেঁচে থাকার যে আপনার ইয়েটা কি বলে সম্ভাবনা, সেটা ক্রমেই মানে কমে যাচ্ছিল। সুতরাং এখানে বিএনপির ব্যর্থতা বা আরেকজনের সফলতার বিষয়ে বলবো না, আমাদের দেশের জনগণ, বিএনপি তো একটা প্রতিষ্ঠান, এখানে তো আসলে সবাই ঐক্যবদ্ধ হয়েছে বলে এটা সম্ভব হয়েছে, সেটাই প্ল্যাটফর্ম, সবাই মিলেই তো আমরা করেছি। আমাদের যখন শিক্ষার্থীরা, ছাত্ররা ঘরে আসলে অনিরাপদ হয়ে গেল, সেজন্য তো বলছি আমাদের ছেলে মেয়েরা, তখন তো আসলে বাবা মারাও ঝাঁপিয়ে, হ্যাঁ নিশ্চয়ই আমরা দেখিনি ঘরের ছাত্ররা। আমি যদি এভাবে যদি বলি, একটা ছেলেকে আমি একটা ভিডিও রিলে দেখবেন, আমি ওই মাটাকে আমি দেখলে সত্যি সালাম দিতাম। তার একটা ইয়াং ছেলে মানে আদালতে যাচ্ছে, সাহস দিচ্ছে, মানে পিঠ চাপড়ে দিল। ইয়েস, এক্স্যাক্টলি। এই মা কি কোটা আন্দোলনের? এই মা, বাবা, ভাই, বোন সবাই। অনেক ধন্যবাদ। একটু অরুণ হোসেন প্রিন্সের কাছে যাই। অরুণ হোসেন প্রিন্স, কালকে যে ঘটনাটি ঘটলো সেই জায়গায় একটু আসতে চাই আমি। সেটা হচ্ছে যে এই যে আনসার সদস্যরা যে এভাবে একত্রিত হতে পারলো, সচিবালয়ের মতো জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকে পড়তে পারলো, এই জায়গার ব্যর্থতা আসলে মানে এটা আসলে কিভাবে সম্ভব হলো? না, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা, আপনি মানে খুব পিন পয়েন্ট যে কথাটা বললেন, জি প্লিজ, এই গতকালকের ঘটনা বা এখনকার ঘটনায় এইটাকেই পিন পয়েন্ট আলোচনাই করা জরুরি বলে আমরা মনে করি। কারণ এটা মনে রাখা দরকার যে এইবারের যে সরকার, এটা তো নর্মাল সরকারও না, ভোটের মধ্য দিয়েও না, আবার অন্য সময় যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা যে ইলেকশন আগে বলি সেটাও না। আমি বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু এইটাই যে মানুষকে এই বিগত দিনের সরকার যে পতিত স্বৈরাচার,
তারা আসলে একটা সফট শব্দ বললে বলা যায় মর্যাদাহীন করে তুলেছিল। কোনো খালি ভোটের অধিকার না, মর্যাদা। এক্স্যাক্টলি। এই মর্যাদাহীন মানুষ সে কিন্তু লড়াই করেছে তাহলে মর্যাদার জন্য। তো যখন দেখছে তার বাচ্চা লড়াই করছে, সে বলছে তুমি একা কেন, আমি আছি, আমি অভিভাবকত্ব দিচ্ছি। কারণ এইবারের আন্দোলন অন্য কোনো আন্দোলনের সাথে কোনোটা তুলনীয় না, কিন্তু এটা একটা অভূতপূর্ণ গণজাগরণ যেটা গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে। অবশ্যই আরেকটা কথা মনে রাখতে হবে, আমি খালি পয়েন্টটা বলে যাচ্ছি, এটা কিন্তু হঠাৎ করে ঘটে নাই, এর জমিনটা প্রস্তুত ছিল। সেটা হচ্ছে বিভিন্ন আন্দোলনকারী সংস্থা যার যার মধ্যে, আমি যেমন বলি যে ওই তেঁতুলিয়াতে আমরা ওইখানে গেছি যে এই সমতলে যে আপনার কি বলে এই চা বাগান, তার যে মানুষের যন্ত্রণা, তার বিরুদ্ধে সংগ্রামের কথা আমরা বলেছি, সরকার অ্যাটেনশন দিচ্ছে না। একেবারে সুন্দরবন অঞ্চল, কয়রা, সে অঞ্চলেও লুটপাটটাই প্রধান হচ্ছে এই যে বন্যা এগুলো আসলে। সুতরাং আমি বলছি যে এই সমস্ত জায়গায় দীর্ঘদিন ধরে এই যে আন্দোলনকারী রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন, তারা মানুষকে যেটা মানে আমি বলবো যে তাকে যে সচেতন এবং সংগঠিত করার কাজটা করেছিল, সেইটা হচ্ছে এখানে স্পার্ক করার কাজটা করেছে ওরা। এইটা মনে রেখে আপনাকে বিবেচনা করতে হবে। তাহলে এবার আসি, তাহলে এইবার আন্দোলনে খালি কিন্তু নর্মাল পরিবর্তন হয়নি, এই মানুষ কিন্তু রেডি হয়ে আছে। এবং যে যারা পতিত স্বৈরাচার, যে ন্যাক্কারজনক হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ক্ষমতায় থাকতে চাইলো, শেষ দিন পর্যন্ত চেষ্টা করলো এবং ইতিহাসকে ব্রেক করে দেশ ছেড়ে পালানোর জায়গায় গেল, তারা তো ভেবেছিল শেষ মুহূর্তে তাদের কি বলে এইটা রক্ষা হবে। এবং আপনার এই টেলিভিশনেও একদিন আগে পর্যন্ত যারা কথা বলে গেছে, কি ধরনের কথা বলেছে সবাই আপনারা জানেন, মানে কোনো উপলব্ধি ছিল না। তার মানে এই যে যারা গেল, তাহলে প্রত্যেকটা সময় তাদেরও তো একটা বিষয় আছে মনে রাখতে হবে, এবং এটা হচ্ছে দুর্বৃত্তায়িত রাজনীতির প্রধান চক্র, তার অর্থ বিত্ত সহ সব কিছু আছে এইখানে, বিদেশি অন্যদের নানা ধরনের বিষয় আছে। তাহলে এই সরকার তার বিরুদ্ধে এই পতিত স্বৈরাচার সহ অন্য ধরনের নানা ধরনের ভূমিকা থাকতে পারে, থাকাটা অস্বাভাবিক না, এটা মনে রেখেই তাহলে যখন একটা সরকার এটা হলো, এবং তার কিন্তু আমি এই কথাটা ইচ্ছা করে বলেছি যে তার একটা পপুলিস্টিক পজিশন আছে, জনগণ তার সাথে। আমরা তো বলি আমাদেরই সরকার, যদিও আমাদেরকে জিজ্ঞেস করে তারা এই গঠন করে নাই উপদেষ্টা পরিষদ, তাতেও আমরা বলেছি যে তাতে কিছু আসা যায় না, আমরা সমর্থন করছি। ওইটার পরেও আমরা বলছি ইয়েস। তাহলে সেই জায়গার ঘটনার পর তো জনগণের অভিপ্রায়, হ্যাঁ, সুতরাং এই ঘটনার পর সচিবালয়ের যেভাবে প্রথম কিছুদিন এবং শেষে আমরা ছাত্রদের যেটা দেখলাম, সেইটা তো যথাযথ ছিল না। তার একটা দাবি করলো 18 তলায় চলে গেল এবং এক্ষুনি না করলে যাবে না, এবং তারপরে এটা করা হলো। তার মানে পুরো পরিস্থিতিটা ওনারাই, আমি জানি না কেন এত তথাকথিত উদার পজিশনগুলো নিল, সেইটা তো একটা খুব খারাপ অবস্থা দৃষ্টান্ত। বরঞ্চ সেই অর্থে বলবো, এমনকি ধরেন এই যে আনসারদের কথা বলা হচ্ছে, তারা এইখানে একটা গেল, কিন্তু এই সরকারের যে কয়দিন হলো বিকালের মধ্যে কেন এটা সমাধান হবে না, কেন এখান থেকে সরিয়ে দেওয়ার জায়গাটা, আমি বলছি যে সমাধান অর্থে সরিয়ে দেওয়া, কেন এই রকমের জায়গা একটা তাদেরকে ইনভাইট করা, ছাত্রদের যেতে হবে, এগুলো করতে হবে, সেইটা আমি মনে করি নিশ্চয়ই, আমি ব্যর্থতা না বললেও বলতে চাই, এটা ওনাদেরকে রিভিজিট করতে হবে, যাতে করে আরো ক্ষিপ্রতার সাথে, আমরা কিন্তু প্রথম দিন বলেছিলাম যে কতগুলো ঘটনা আছে আইন শৃঙ্খলার পরিস্থিতিকে ফিরে আনা সহ, কারণ এইটার সাথে কিন্তু জনগণ, যে জনগণ বললাম যে দেখেন কালকে রাতে একটা নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা দেওয়া হলো যে প্রধান উপদেষ্টার বাসভবন এবং সচিবালয়ে সামনে এরকম বিক্ষোভ দাবি দেওয়া, কিন্তু তার আগে কি, তার আগে কেন, এবং কিন্তু আমি এই কথা আবার একটু মজা করে না বলে পারছেন, তাও একটু বলি, ওই যেটা আমি যেখানে ছিলাম, তার মানে আমি বলছি যে ওনাদের প্রথম দিক থেকে ক্ষিপ্রতার সাথে কতগুলো কাজ যে করা দরকার, সেইটা না করার যে ফল, এটা কিন্তু গতকাল আমরা দেখেছি। তা এখন আমি সব মানে গ্রামের ভাষায় বা সাহস মানুষের ভাষায় যদি বলি, অল্পের পর দিয়ে হয়তো গেছে, এখন এটা করতে হবে। কিন্তু আপনি যে কথা বললেন, কালকেও আমি আমার ওই অঞ্চলের বাসা থেকে যখন একটা টেলিভিশনে যাব, তো ওই যে দেখলাম যে ওই রাস্তাটা বন্ধ, এবং তো যেমন সময় এরকম বন্ধ করেছে, এগুলোকে আমার কাছে কিন্তু পুরনো মানে কি বলবো যে ফরমাইশি মনে হয়। আপনি রাত 10টা 11টা 12টা এটা কেন বন্ধ রাখার জায়গা করছেন? কিন্তু যখন বন্ধ করা দরকার, বন্ধ করা মানে বন্ধ করা অর্থ না, আমি বলছি যে মানুষ যদি কথা বলতে চায়, অনেকদিন একটা বিষ বাষ্পের মতো ছিল, সে যদি কিছু বলতে চায়, তাহলে তো সেই পদ্ধতিটা করতে হবে যে তুমি ওইখানে এসে এইভাবে বলে যাও। জি, আমি বলছি যে এইটা একটা রিভিজিট করে আমরা এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, কারণ আমরা তো যদি বলা হচ্ছে যে একটা সরকারের মেয়াদ মানে শুরু হলো, পথ চলা 15-17 দিন 20 দিন মেয়াদ শুরু, বয়স, এখনই কি সব দাবি দেওয়া উপস্থাপনের সময়? আমি আসছি, সেটা যদি বলেন এক অর্থে সময় না, আবার অন্য অর্থে যদি বলেন সময়ও, আমি কিন্তু দুইটা বলছি এই অর্থে, সময় এই অর্থে বলছি, কারণ যে মানুষগুলো, আমি কোনোটাকে এখানে আগে মাইন্ডসেট করেন না, কারোরটা বলছি না, কেউ যদি মনে করে থাকে এতদিন আমার কথা শোনে নাই,
কিন্তু এনারা আসলে তো একটু শোনানো যায়, সে তো আসতেও পারে, ইন পজিটিভ জায়গা আছে। তাহলে ওনাকেও ওই রকম একটা সোনার আধারের জায়গাটা করে রাখতে হবে, এবং আমাদেরকে, আমি বলছি আমাদেরকে বলতে আমি সব মানুষকে মেনে নিতে হবে, এখন ওনারা করতে পারবেন না। এবং সবচেয়ে মনে রাখতে হবে যে অর্থনৈতিক দুরবস্থার কথা তো আমরা সবাই বলছি, স্বীকার করতে হবে। বন্যা চলছে এখন, হ্যাঁ বন্যা তো চলছেই, তারপরে যদি বলি বন্যাও ধরেন আমরা কাটালাম, সেটা অন্য আলোচনা। কিন্তু আমরা যদি মনে করি এই ধরনের দাবি দেওয়া মানতে গেলে তো আমার অর্থনীতির উপরে যে চাপ পড়বে, আগে তো সেই কাজ না, এটা তো হচ্ছে আগে পুনরুদ্ধার করে আগে স্থিতিশীল অবস্থায় না তারপরে। কিন্তু আমি বলছি যে ক্ষিপ্রতার সাথে এই কাজগুলো করাটা দরকার। তা কালকে যেটা হয়েছে এইটার পরে আমার মনে হয় যে সরকারের আরও বোধোদয় হবে এবং এই কাজগুলো তারা করার দিকে যাবে বলে মনে হয় আর কি, মনে করি। জি, একটা ছোট বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে। ইনসাইড পলিটিক্সে ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর এই আলোচনায়। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি জেডিএসআর ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সাম্প্রতিক বিষয় নিয়ে, আন্দোলন এবং পরবর্তী বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, আছেন রহিন হোসেন প্রিন্স। আসাদুজ্জামান রিপন আসতে চাই, সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিল, সেই বক্তব্যের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার তাগিদ দিয়েছেন। কালকে প্রধান উপদেষ্টা বলেছেন যে কোন কোন কাজগুলো আসলে এই সরকার করে যেতে পারে সেই বিষয়ে এখন আলোচনা হতে পারে, কোন কোন বিষয়গুলো মোটামুটি সরকার করে গেলে সুবিধা হয়, নির্বাচন সহ সংস্কারের জায়গাটাই। ধন্যবাদ আপনাকে। আপনার এই আলোচনা যাওয়ার আগে আমি আগের পার্টি কিছু কথা আমি 1-1.5 মিনিটের মধ্যে শেষ করবো। আগের পার্টির কিছু অংশ যেটা শেষ করতে পারিনি, সেটা হচ্ছে যে আপনার গতকালকে যেটা সংকট তৈরি হয়েছিল আমাদের, মানে বলা যেতে পারে যে একটা নতুন ধরনের একটা মানে ব্যর্থ অভ্যুত্থানের একটা ক্ষেত্র তৈরির চেষ্টা হচ্ছিল। এই ঝুঁকিটা কিন্তু গতকালকে আমাদের ছাত্র জনতাটা শেষ করেছে বটে, কিন্তু এটার ভবিষ্যৎ আশঙ্কা কিন্তু এখনো দূর হবে না। তার কারণটা হচ্ছে গত 16 বছরে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আপনার যে লোকগুলো আপনার বেড়ে উঠেছে, শুধু তাই আমি যদি এভাবে বলি, এখন পুলিশের যারা আপনার মানে এডিশনাল আইজি অ্যান্ড আদার যারা আছেন, আপনি 16 বছর আগে থেকে যদি চিন্তা করেন যারা ভালো ভালো পোস্টিং পজিশনে যারা ছিল, তারা কাদের লোক? এই সরকার কিন্তু তাদের একেবারে ইউরিন টেস্ট করে, স্টুল টেস্ট করে, ইসিজি ইকেজি থেকে শুরু করে মানে তার ইলেকট্রোলাইট টেস্টে সব কিছু করার পরে যখন দেখছে যে অ্যাবসলিউটলি আওয়ামী লীগ, তখন তাকেই তারা শুধুমাত্র উপরে নিয়েছে। তা নাহলে অনেকেই তো আমরা দেখেছি পদবঞ্চিত ছিল, তাদেরকে উপরে আনিনি। এখন তো বঞ্চিতরা, সেক্ষেত্রে একটু বেছে নেওয়া দরকার আছে বটে। একটা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত লোকও অনেক সময়, আমি একজন আপনার নামটা ভুলে গেলাম, একজন আপনার হিন্দু ভদ্রলোক, তিনি আওয়ামী লীগের আমলে তিনি মানে বঞ্চিত ছিলেন, এবং আমার জানা মতে তিনি দুর্নীতির কারণে বাড়িগোপালগঞ্জ একজন হিন্দু ভদ্রলোক, তিনি মানে পদোন্নতি পাননি, তার বিএনপির সাথে কোনো অ্যাফিলিয়েশন ছিল না। আমি একটা বিষয় একটু যোগ করি যেটা আপনাকে, ছোট্ট করে একটা বিষয়, যে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন যে অবস্থা দেখছেন, ধরেন যে কারণে মানে একটা কারণ মনে করা হচ্ছে, এটিও একটি কারণ কালকে এরকমভাবে সচিবালয়ের মতো জায়গায় এভাবে তারা সংঘবদ্ধ হতে পারলো এবং ঢুকে পড়তে পারলো, এটা খুব আরো ম্যাসাকার অনেক কিছু হতে পারে। আমি যেটা মনে করি এখন বর্তমানে কিভাবে এইখানে সরকার তো এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকারের মধ্যে নানান ইনস্ট্রুমেন্ট থাকে, নানান সরকার চলবে কেমনে। এই যে সরকারের মানে পরিচালনা অর্গানের মধ্যে একটা মন খারাপ পার্টি আছে। মন খারাপ পার্টি মানে হচ্ছে যারা এই আওয়ামী লীগ সরকারের পতনের কারণে যাদের মনটা ভীষণ খারাপ, এই মন খারাপ পার্টি নানাভাবেই আপনার স্যাবোটেজ করবে। যেমন আপনাকে ছোট একটা উদাহরণ দেই, আমি দেখলাম জাতীয় মানবাধিকার কমিশনের যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানটা, একটা কঠিন চমৎকার বিবৃতি দেখলাম। এটার প্রধান এখনও কি কামালউদ্দিন চৌধুরী বা কামালউদ্দিন টাইপের কোনো লোক আছে কিনা আমি জানি না। হি ওয়াজ জয়েন্ট সেক্রেটারি পলিটিক্যাল, হি ওয়াজ এডিশনাল সেক্রেটারি পলিটিক্যাল, হি ওয়াজ সেক্রেটারি। এই লোকটার সময় প্রচুর বিএনপির লোকেরা, ভিন্ন মতের লোকেরা খুন গুমের শিকার হয়েছেন। ওই লোকটাকে আপনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বানিয়ে রেখেছিলেন। এরকম প্রচুর বিতর্কিত লোকজনকে কিন্তু আপনি ওখানে চাকরি শেষ, আবার ওই বিতর্কিত লোকজনগুলোকে ওখানে রাখলেন। আমার জানা মতে এই ব্যাপারে মানে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ডক্টর মোমেন, আমি তাকে মানে আগে থেকেই চিনি, তো এখনও বোধহয় এডিশনাল সেক্রেটারি পলিটিক্যাল যিনি আছেন তিনি বোধহয় আগের সরকারের লোক, এবং হোম মিনিস্টারের পাশে বসে দাঁত কেলিয়ে ওই আগের সরকারের দমন নিপীড়ন এর ব্যাপারগুলোর মানে বিষয়গুলোতে তার সায় থাকতো, মানে আপনার মানে হাসি ঠাসিও থাকতো। এই জাতীয় লোকজন তো এখনও আছে প্রশাসনে। আপনি এইগুলোকে আপনি মানে পাশে রাখবেন, ক্ষমতা রাখবেন।
আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন তো অনেক সময় একটা মিনিস্ট্রিতে একটা জয়েন্ট সেক্রেটারি, দেন আপনার স্টেট সেক্রেটারি, অনেক মন্ত্রী এডিশনাল সেক্রেটারি ছিল না। আমাদের তো শত শত এডিশনাল সেক্রেটারির প্রয়োজন নাই, শত শত মানে আপনার অর্ধসহস্রাধিক জয়েন্ট সেক্রেটারির প্রয়োজন নাই। বাস্তব কত হচ্ছে এটা। এইগুলো ছাড়াও তো এই দেশ প্রজাতন্ত্র চলছে না। এখন পোস্ট নাই, পজিশন নাই, চেয়ার নাই, কিন্তু মানে এডিশনাল সেক্রেটারি বানিয়ে দিয়েছি, সেক্রেটারি বানিয়েছি, তারপর আবার সিনিয়র সেক্রেটারি বানিয়েছি। খুশি করা, রাইট। তো সুতরাং এই আওয়ামী মাল যেগুলো আছে, যারা রাজনৈতিক বিবেচনায় তাদের পতিত প্রভুর মানে আনুকূল্যে যে অপরাধগুলো যারা করেছে, আমি দেখলাম প্রধান উপদেষ্টা মহোদয় বোধহয় বলেছেন, ডক্টর ইউনূস বলেছেন যে আপনার উপদেষ্টাদের হিসাব দিতে হবে। অনলি উপদেষ্টার হিসাব দেবেন কেন? বিচার বিভাগের লোকেরা দেবেন, প্রজাতন্ত্রের যারা আপনার সচিব আছেন, এমনকি যারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন, যারা 5-10 বছর আউট অফ সার্ভিস ছিলেন, তাদেরকেও দিতে হবে। তো তাদেরকেও আপনার সম্পদের হিসাব দিতে হবে। পুলিশের লোকদেরকে সম্পদের হিসাব দিতে হবে। এত অনীহা কেন? স্বচ্ছতার জায়গা অবশ্যই প্রতি বছর দিতে হবে। এবং আমি যেটা আপনার অনুষ্ঠানের মাধ্যমে যেটা বলতে চাই, যদি আপনি এই মানে অনুষ্ঠান সংস্কার জায়গাগুলো কি হবে, অফকোর্স আমাদের দলের তরফ থেকে এবং ইন্ডিভিজুয়ালি অনেক নাগরিক দেবেন, মানে পুলিশের জবাবদিহিতা পুলিশের কাছে থাকবে। এনবিআর এর কাছে বছর শেষে কি দিলাম সেটা আলাদা কথা। আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ জব যারা করেন, অ্যাডমিনিস্ট্রেটিভ আলাদা, তাদের নিজেদের কমিশন থাকবে, সেই কমিটি তারা জবাবদিহি করবেন। জুডিশিয়াল আলাদা, সেখানে তাদের মানে হিসাব নিকাশ দাখিল করবেন। মন্ত্রী পরিষদ বিভাগে আপনার উপদেষ্টারা দাখিল করবেন, তাই না? তো সুতরাং বর্তমান উপদেষ্টা পরিষদের যে মানে চিফ অ্যাডভাইজার যেটা হচ্ছে, আমি অবশ্যই তাকে সাধুবাদ জানাতে চাই, কারণ চ্যারিটি বেগিনস এট হোম। তারা শুরু করবেন এবং এখানে অন্যান্যরাও এই কাজগুলো করবেন। জি, অনেক ধন্যবাদ রহিম হোসেন প্রিন্স। আমি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গাটা একটু শুনতে চাই। এই জায়গাটা আরো বেশি আশ্বস্ত করার জায়গায় কিভাবে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে হয়? যে কারণেই আমার মনে হয় যে এই বিষয়গুলো বেশি বেশি ঘটতে পারছে। না, তা তো বটেই। এখন আপনি ইচ্ছা করলেই, আমাকে যদি অন্যভাবে বলেন জি যে আপনি কাল পরশু এটা পারবেন, এত সহজ না, কিন্তু এইটাকে করতে হবে। তাহলে করতে হলে আমাদের বিবেচনায় একটা তো হচ্ছে, আমি বলেছি যে জনগণের যে সম্মতি আছে এই যে এইবারে, সেটাই কিন্তু একটা বড় শক্তি। তা সেই সম্মতিটা তাহলে জনগণের আস্থা আরও অর্জন করার জন্য যে কাজটা করা দরকার, তার মধ্য দিয়ে আইন শৃঙ্খলার জায়গাটা যেতে হবে বলে আমরা মনে করি। তার মধ্যে আমি যদি একটু বিবেচনা করি যে গতকাল আমাদের প্রধান উপদেষ্টার যে ভাষণ, তো এখন ভাষণকে আমি অন্যদিকে যেতে চাই না, দু একটা কথার মধ্য দিয়ে বলতে চাই। যেমন উনি শেষ করছেন কিভাবে, যেটা আমরা পড়লাম, উনি বলছেন উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশই তার প্রধান লক্ষ্য। তাহলে প্রতিটি কাজে তার প্রতিফলন দেখানো দরকার। উনি বলছেন যে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক একটা নির্বাচনের আয়োজনটাই করা ওনার কাজ। উনি বলছেন জনগণকে যে আমরা কতটুকু মোটামুটি কি কি কাজ করে যেতে পারি আমাদেরকেও জানান। উনি বলছেন যে দুর্নীতি, লুটপাট, গণহত্যার বিরুদ্ধে একটা জবাবদিহিমূলক রাজনৈতিক বন্দোবস্ত করার জায়গায় যেতে হবে। অনেক কথার মধ্যে আমি ছোট ছোট করে এই জায়গাগুলো বেছে নিচ্ছি আমি এই কারণে যে আপনার ওনাদের প্রত্যেকটা পদক্ষেপ আমি বলছি যে এত দিনের বলতে আমাদের আবার বলি যে নিশ্চয়ই এই সময়কারে এই যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকারের যে ঘটনাগুলো ঘটেছে, এর বাইরেও 53 বছরেও কিন্তু অনেকগুলো ঘটনা আছে। তাহলে আপনি কোনোটাকে বাদ দিয়ে কোনোটা পারবেন না, এটাই প্রধান। কিন্তু ওর মধ্যেও নানা বিবেচনা করে, ধরুন অনেকগুলো কালা কারণ আছে যেটা দ্রুত এগুলো বাতিল করার জায়গায় যেতে হবে। বোঝার জন্য আমি একটাই বললাম। তাহলে এই ধরনের প্রত্যেকটা কাজ, পদক্ষেপ যদি জনগণের সামনে দৃশ্যমান হয় যে সে জনস্বার্থের কাজটা করছে, তাহলে আপনি অন্য কাজেও তাদেরকে ইনভলভ করে আপনি আইন শৃঙ্খলা সহ সব জায়গায় যাওয়ার ক্ষেত্রে প্রস্তুত করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের মূল বিবেচনা। এখন সেটার জন্য আরেকটা দরকার, কি কাজ, যেটা গতকাল উনি যেটা বলেছেন, আমরা যেটা ওনার কাছ থেকে একটু প্রত্যাশাও করি, যে উনি তো নিজেও বলেছেন যে আমি তো আর ক্ষমতায় থাকবো না, আমাদেরকে জনগণ যতদিন বলবে তারপর আমরা আমাদের যার কাজ করতে আমরা দেখতে চাই। ওই কথার বাস্তবায়ন হতে গেলে তাহলে কি করতে হবে? ধরুন এই যে প্রশাসন নিয়ে যে কথা হলো, প্রশাসনে দলীয়করণ ছিল, এবারে তো কোনো দল বিজয়ী হয় নাই, বিজয়ী হয়ে গেছে জনগণ। তাহলে এক দলকে অবশ্যই দলীয় যারা আছে তাদের বিদায় করতে হবে, কিন্তু পাল্টা যেন দলীয় কেউ না বসে। তাহলে এক্ষেত্রে দল নিরপেক্ষ, দক্ষ, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যাতে বসতে পারে সে বিষয় এখন করতে হবে, এবং এর এমন আইন করতে হবে ভবিষ্যতে যাতে এই ধারাতেই চলতে পারে। আপনি বিচার বিভাগ আর বলার দরকার নেই, ওটা আমরা জানি যে সেটা তো সংস্কারের কাজটা করতে হবে। আপনি প্রশাসনের কথা বললাম, এবং যেটা নির্বাচনের যে কথাটা,
আপনাকে তো উনি আবার যেটা বলছেন যে এই যে কখন করবে তো রাজনৈতিক বিষয় সিদ্ধান্তের ব্যাপার, তাহলে সেইটা করতে গেলে আমরা কিন্তু সব দলই বলছি যে নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার ছাড়া বাংলাদেশে ভালো নির্বাচন মোটেই সম্ভব না, এবং এমন পরিস্থিতি করতে হবে যাতে করে আগামীতে ভোট দেওয়া এবং ভোটে দাঁড়ানোর এই অধিকারের নিশ্চয়তা হয় এবং মানুষ এই গণতান্ত্রিক ধারার মধ্য দিয়েই সে ক্ষমতার পরিবর্তন বলি, ক্ষমতায় থাকা বলি, সব কাজ যাতে করতে পারি এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে, সেজন্য যে কথাটা ওনারা বলছেন, তাহলে এটা আমাদেরকে দেখানোর জন্য ওনাকে কি করতে হবে? আমরা বলেছি একটা রোড ম্যাপ দেখতে চাই, সুনির্দিষ্ট রোড ম্যাপ। সুনির্দিষ্ট রোড ম্যাপ মানে আবার যদি আমি আমাকে জিজ্ঞেস করেন, আমি উত্তরটা আগে দিচ্ছি, যেটা কি 3 মাস না 3 বছর? আমরা বলছি যে না, 3 মাসের আলোচনার দরকার নেই, 3 বছরের দরকার নেই। আপনি কাজগুলো বলেন, কাজটা শুরুর যদি পজিটিভ জায়গা দেখি, আমরা হয়তো যদি কেউ ভেবে থাকি যে এই কাজটা 5 মাসে হবে, যদি দেখি 5 মাসে হচ্ছে না কিন্তু পজিটিভ, আর একটু বেশি সময় লাগবে, তাহলে কে বারণ করবে? শেষ বেলায় তো দেশবাসী ডিসিশন নেবে। তাহলে এই দৃশ্যমান কাজ আমরা দেখতে চাই। আর সবচেয়ে আরেকটি কাজ করা দরকার বলে আমরা মনে করি, কমিউনিস্ট পার্টি, বাম জোট সবসময় এর কথা বলে আসছি, যে একটা নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্য আলোচনা শুরু করা দরকার। আমরা কিন্তু নির্বাচনের ডেট ঘোষণার কথা বলছি না, বোধগম্য শব্দ বলছি, যে কারণ নির্বাচন ব্যবস্থার সংস্কার স্থিতিশীলতার পরে, এখন স্থিতিশীল অবস্থা আমি যে ওনাকে তো সেটা বলতে হবে, যে দায়িত্ব যে দিলাম যে কাজটা করতে হবে। আমাদের পয়েন্টে এরকম, ধরুন বোঝার জন্য খালি একটা বোধগম্য শব্দের জন্য বলি, কারণ এগুলো তো আমি বলছি হুটহাট করে হবে না। উনি স্থানীয় সরকারের কথা বলেছেন, তাহলে ওইটা থেকে পার্লামেন্টের মেম্বারদেরকে কিভাবে সাংবিধানিক অনুযায়ী পৃথক করা যায়, এগুলো তো দীর্ঘ সময় আলোচনার ব্যাপার। তারপরে ধরুন আমি দেখলাম যে আমরা বামপন্থীর অনেকদিন ধরে বলে আসছি যে একটা সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন করতে হবে। আমি দেখলাম যে বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে, নানা মত আছে, তো এইগুলো আসলে জনগণও তো জাজ করতে পারবে। আমি বলছি যে ওনাদেরকে তো সেইটাও জনগণের সামনে, এখন সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো কি আগে নাকি এখনই সংলাপের বিষয়ে রোড ম্যাপ? আমি কিন্তু সংলাপের বলি না, শুধু আমি কিন্তু এইটা আমার কথাটা ভালো করে যদি বলি, আজকে উনি প্রশাসনিক যে সংস্কারগুলো করতে চান, বিচার বিভাগের যে সংস্কার করতে চান, যতটুকু ওনার কথাই, তা সেটাও একটা হিসাব বলতে হবে যে আমি এটা করছি। একই সাথেই ওই সাথেই বলেছি এটা আগে করো, ওটা বাদ দিয়ে বলছি না। কারণ বাদ দিয়ে বলছি না কেন, তাও লজিকটা কি? আপনি যদি একটা বিচার বিভাগের সংস্কার ভালো করে না করতে পারেন, বা দুদকের জায়গাটা যদি ভালো করে না করতে পারেন, আমাদের তো নির্বাচনে সাধারণভাবে বলা আছে ঋণ খেলাপি অমুক টমুক করতে পারবে না, তা আপনি দুদক যদি ঠিক মতো করতে পারবেন না, তার মানে নির্বাচনের ওই আলোচনা শুরু করতে গেলেও আপনার এই সংস্কার সহ করতে হবে। এই পুরোটার একটা আইডিয়া প্লেস করাটাই অন্যতম কাজ বলে মনে করি। তাহলে জনগণের আস্থার জায়গাটা আরো বেশি আসবে, রাজনৈতিক দলগুলোর আস্থার জায়গা আসবে। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছে দর্শক কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাবো আপনাদের বিরতির পর। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআর ইনসাইড পলিটিক্সে। আমরা কথা বলছিলাম সাম্প্রতিক বিষয় নিয়ে। ডক্টর রাসেদুজ্জামান একটু বন্যার বিষয়ে আসতে চাই। সেটা হচ্ছে যে এখন এই যে ছাত্রদের হাত ধরে যে মানুষের সাড়া দেখা যাচ্ছে, ধরেন যে যতটুকু পাচ্ছে ততটুকু দিচ্ছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে কিংবা কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই বিশ্বাসটা অর্জন করা যায় না কেন? মানে আমরা নিকট অতীতে এরকম দেখিনি। আসলে দেখেন, ছাত্র তো সবসময় যুগে যুগে ছাত্রদের প্রতি মানুষ আস্থা রাখে, যুগে যুগে। আমি গতকালকে যেটা মানে একটা ভিডিওতে দেখলাম, আমি প্রত্যেকের রিপোর্টও দেখলাম, গতকালকেই শুধু 5,31,00,000 টাকার মতো মানে টাকা ছাত্রদের টিএসসিতে দিয়েছে, এবং ত্রাণ রাখার জায়গা হচ্ছে, জায়গা নেই। তো তার মানে একটা ভরসার জায়গা আছে। রাজনীতি বলেন, সমাজ বিনির্মাণ বলেন, যাই বলেন, তার যারা উদ্যোক্তা হবেন তার প্রতি মানুষের আস্থা থাকতে হবে। সামনে এরকম রাজনীতি দেখব, আস্থা যদি না থাকে, যত বড় নেতা হই না কেন, যত বড় দল হোক না কেন, যদি জনগণের আস্থা যদি না থাকে, তাহলে এটা কিন্তু ক্যারি করা ভেরি ডিফিকাল্ট। আপনি দেখবেন যে আমাদের ছেলেরা আপনার রাস্তায় নেমেছে, মানুষ এটাকে সমর্থন দিয়েছে, তাই না? এটা সরকারের জন্য খুব বেশি চাপ পড়ে না যদি সবাই এগিয়ে আসে। এবং এইবার আমরা যখন ছাত্র আন্দোলন করেছি আমাদের সময়, যদি আমি 80 দশকের কথা বলি, যখন আমি ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, তখন একটা ভয়াবহ বন্যার, 88 বন্যার কথা বলবো, একটা ভয়াবহ বন্যার সম্মুখীন আমরা হয়েছিলাম। তখন কিন্তু আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি জাতীয়তাবাদী ছাত্রদের প্রেসিডেন্ট ছিলাম, আমরা কিন্তু ঠিকই এখন যে দৃশ্যটা দেখছেন, এরকম একটা অভূতপূর্ব দৃশ্য, আমাদের ছেলে মেয়েরা রুটি বানাতো, বা নানা লোকজন এসে কেউ আটা দিয়ে যেতেন, কেউ পাউরুটি দিয়ে যেতেন, তাই না? 88 থেকে এখন 2024, মাঝখানে 36 বছর। তারপর আপনার আমাদের ছেলে মেয়েরা স্যালাইন বানাতো, স্যালাইনের প্যাকেট হতো, তাই না? এগুলো সব কিছু হতো, এবং আমরা সেগুলো কিন্তু আবার সেগুলো বিতরণ করতে যেতাম। আমাদের এই যে একটা মানে কাজ, একটা ভালো কাজের যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, সেটা আমি 80-তে দেখেছি, 88 সালে দেখেছি, আবার 2024 সালে দেখলাম। অর্থাৎ ভালো কাজ যখন করে
ভালো কাজ যখন করে জনগণের সমর্থন থাকে, লক্ষ লক্ষ টাকা বাবা মা দিয়ে যাচ্ছে। রাজনীতিবিদদের আসলে কি করা উচিত এই আমি আস্থা অর্জন করার কথা জন্য? একটু বলি, আমার মনে হয় একটু তথ্যটা কারেক্ট থাকা দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই যে এবার দেখছেন যেটা নিঃসন্দেহে একটা, যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভরসার জায়গাগুলো দেখছেন, হয়তো সোশ্যাল মিডিয়ার কারণে এখন আমরা জানি, কিন্তু এর থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি অনেক অভূতপূর্ব ঘটনা ঘটেছে এই যে 80 দশক, এমনকি আমি পুরোনো দিনে ফিরে যাচ্ছি না। আমরা যখন এই যে স্যালাইন প্রজেক্ট আমাদের ছাত্র ইউনিয়ন যুব ইউনিয়ন করে রুটি বানানোর, এই যে প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহর প্রতি শ্রদ্ধা নিয়ে বলছি যে উনি গেলাম তো বলে যে তোমরা, উনি দেখে বলে যে এসি নাই, এটা কি করে চলে? তখন এসি কিন্তু সংকট, উনি নিজের এসি খুলে দিয়েছে, কানের দুল খুলে দেওয়া থেকে শুরু করে অজস্র সময় মানুষ কিন্তু এটা দেয়, মানুষ রেডি আছে, সে একটা দেখতে চায় আমি যেখানে দেব এটা যাচ্ছে কিনা ঠিক জায়গায়। তা সেই ভরসাটা হ্যাঁ অনেক দলকে, আমি কোনো বিশেষ নাম উচ্চারণ করছি না, যখন দেখে যে তাদের কাজটা প্রধানত লুটপাটটাই প্রধান, জনস্বার্থ প্রধান না, তখন তাদের প্রতি আস্থা অর্জন করতে পারে না। কিন্তু এই আস্থা অর্জন ছাড়া বাংলাদেশে যে বেশি দূর কেউ কিছু করতে পারবে না, আমার হিসাবটা হচ্ছে এইবারের গণঅভ্যুত্থানের মধ্য দিয়েও সেটাও আমাদের সামনে একটা বড় শিক্ষা হিসাবে সামনে আমরা আশা করি যে সেইটাকে আমাদের যারা আমাদের রাজনীতিবিদ বা রাজনীতির সমর্থকরা সবাই সেইটাকে একটু আফোল্ড করেই এগোনো ছাড়া আগানো যাবে না, ওটা যদি বিবেচনা করি তাহলে দেশটাকে কিছুটা হইলেও একটু সঠিক ধারার দিকে। অনেক ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান। দুজনকে অসংখ্য ধন্যবাদ রাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আশা করি সামনের রাজনীতি আমরা এরকম দেখবো যেখানে মানুষ আস্থার জায়গা খুঁজে পাবে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য।